বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিদ্যার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি এই দুর্যোগ মুহূর্তে কোভিড-19 করোনা ভাইরাসকে মোকাবেলা করে তোমরা বাড়িতে অবস্থান করে স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করে সপরিবারে ভালো আছো ইনশাআল্লাহ। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে গোটা বিশ্ববাসীর ন্যায় আমরা কেউ স্বাভাবিক জীবন যাপন করতে পারছি না। যেমন তোমরা স্বাভাবিকভাবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমাদের মুখোমুখি হতে পারছো না, আমরাও তোমাদের মুখোমুখি হতে পারছি না। কোভিড-19 আমাদের থেকে তোমাদের এইভাবে বিচ্ছিন্ন করে রেখেছে। তবে আশা করি আল্লাহর রহমতে আমরা দ্রুত এর ছোবল থেকে মুক্তি পাব। দীর্ঘদিন অর্থাৎ 17 মার্চ 2020 তারিখ থেকে তোমাদের এই নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রয়েছে। সেই জন্য এই অনলাইন ভিডিও ক্লাসের ব্যবস্থা করেছেন সরকার, এবং সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের কলেজেও এই সেই পাঠদান কার্যক্রম চলছে। তোমরা এতে অংশগ্রহণ করবে এটাই আমরা আশা করি। পাশাপাশি তোমরা তোমাদের পাঠ্যক্রম অনুযায়ী অন্যান্য পড়ালেখাও যথারীতি চালিয়ে যাবে, এবং সেই সাথে সাম্প্রতিক বিষয়গুলো, আন্তর্জাতিক এবং দেশীয় যে বিষয়গুলো ঘটছে সেগুলোর উপরে তোমরা নজর রাখবে। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের আশা তোমাদের উপরে। কারণ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সব বিষয়ে তোমাদের মোটামুটি ধারণা থাকতে হবে, এটাই আমরা আশা করছি। আজকে তোমাদের ক্লাস পরিচালনায় তোমাদের সঙ্গে আছি আমি অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আজকের ক্লাসে পাঠ পরিচিতি আমাদের অনার্স চতুর্থ বর্ষের এটি একটি ক্লাস। আমাদের বিষয় নাম ইসলামের ইতিহাস সংস্কৃতি। History of Muslim Administration in India, Sultanate and Mughal, পেপার কোড 24-16-09। এটা অনার্স চতুর্থ বর্ষের একটি ক্লাস, এবং এই পত্রের এটি শেষ ক্লাস। এই পত্রের আগের ক্লাসগুলো ইতিমধ্যে আমরা শেষ করেছি, এটি শেষ ক্লাস। শেষ ক্লাসে আমরা আলোচনা করব আজকে সুলতানি আমলের প্রাদেশিক শাসন ব্যবস্থা, মুঘল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, সম্রাটের ক্ষমতা কার্যাবলী, কেন্দ্রীয় শাসন, ভূমি রাজস্ব ব্যবস্থা, বিচার ব্যবস্থা, মনসবদারি ব্যবস্থা, প্রাদেশিক শাসন ব্যবস্থা এবং শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে আজকের এই শেষ ক্লাসে আমরা আলোচনা করব। আমরা আগেও বারবার এই গ্রন্থগুলোর নাম দেখিয়েছি, আমি আবার এগুলোর নাম উল্লেখ করছি না, যেহেতু আশা করছি যে তোমরা এই গ্রন্থগুলোর নাম জেনেছো এবং অনেকে সংগ্রহ করেছো। এছাড়া বাংলা মিডিয়ামে অনেক বই বাজারে আছে, সেগুলো সংগ্রহ করে তোমরা পড়তে পারো। এছাড়া গুগল থেকে সহযোগিতা নিতে পারো, তবে গাইড না পড়াই ভালো, কারণ গাইডে অনেক ভুল ভ্রান্তি থাকে। আমরা প্রথমে আলোচনা করব দিল্লি সালতানাতের প্রাদেশিক শাসন ব্যবস্থা নিয়ে। এই দিল্লি সালতানাতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে এই ক্লাসে প্রথমে প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। দিল্লির সুলতানগণ শাসনের সুবিধার জন্য সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করেন, তবে কোন সময় সাম্রাজ্যে কয়টি প্রদেশে বিভক্ত ছিল তা নির্দিষ্টভাবে জানা যায় না। উমাইয়া এবং আব্বাসী খিলাফত যুগের মতো দিল্লির সুলতানি আমলেও প্রাদেশিক শাসন কেন্দ্রীয় শাসনের অনুকরণে সংগঠিত হয়। সেই হিসেবে প্রাদেশিক সরকারকে কেন্দ্রীয় সরকারের প্রতিচ্ছবি বলা হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের প্রায় প্রত্যেক প্রশাসনিক দপ্তর কর্মচারী অনুরূপ দপ্তর কর্মচারী প্রদেশেও বিদ্যমান ছিল। প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকার দ্বারাই নিয়ন্ত্রিত হতো। সুলতানি যুগে প্রাদেশিক গভর্নরদেরকে ক্ষমতার দিক দিয়ে 3 শ্রেণীতে ভাগ করা হয়, যেমন অসীম ক্ষমতার গভর্নর, সীমিত ক্ষমতার গভর্নর এবং জোরপূর্বক ক্ষমতা গ্রহণকারী গভর্নর। অসীম ক্ষমতার গভর্নর প্রাদেশিক সামরিক বাহিনী, বিচার ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থাপনার উপর
পূর্ণ কর্তৃত্বের অধিকারী ছিলেন। তিনি বিচারক নিয়োগ, কর আদায়, ইসলামী আইন কানুন প্রয়োগ এবং ইসলাম ধর্মের রক্ষাকর্তা হিসেবে গণ্য ছিলেন। তবে এ ধরনের গভর্নরের সংখ্যা খুব কম ছিল। এই ধরনের গভর্নর ছিলেন বলবানের পুত্র বুগরা খান। খলজি ও তুগলক আমলে গভর্নরগণ সীমিত ক্ষমতা ভোগ করতেন। এদের প্রাদেশিক বিচার ও রাজস্ব আদায়ের কোনো কর্তৃত্ব ছিল না। তারা শুধু কেন্দ্রের আদেশ কার্যকরী করতেন। তাদের কার্যাবলীতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ছিল খুব বেশি। জোরপূর্বক ক্ষমতা দখলকারী প্রাদেশিক গভর্নর ছিলেন প্রকৃতপক্ষে প্রদেশের স্বাধীন নরপতি। এই পরিস্থিতিতে সুলতান বাস্তবতাকে স্বীকার করে ক্ষমতা দখলকারীকে প্রাদেশিক গভর্নর হিসাবে মেনে নিতেন। সুলতানি আমলে প্রাদেশিক গভর্নর ওয়ালি ও মুফতি ও নায়েবে সুলতান নামে অভিহিত ছিলেন। সম্ভবত বেশি ক্ষমতার গভর্নরকে ওয়ালি এবং কম ক্ষমতার অধিকারী গভর্নরকে মুফতি বলা হতো। গভর্নরের নিয়োগ, বদলি, পদচ্যুতি ছিল সম্পূর্ণরূপে সুলতানের ইচ্ছাধীন। কখনো কখনো গভর্নরকে সাহায্য করার জন্য সহকারী গভর্নর নিয়োগ করা হতো। প্রাদেশিক সরকারের যাবতীয় ব্যয় নির্বাহের পর গভর্নরকে উদ্বৃত্ত রাজস্ব কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের নিকট প্রেরণ করতে হতো। একজন প্রাদেশিক গভর্নরকে প্রদেশের প্রশাসনিক দায়িত্ব পালন, বিদ্বান ও ধার্মিক ব্যক্তিদের সাহায্য প্রদান, জনসাধারণের স্বার্থ সংরক্ষণ, রাজস্ব বিভাগের কার্যাবলী তদারক, বিচারকের রায় কার্যকরণ, কৃষির উন্নয়ন সাধন, রাস্তাঘাটের নিরাপত্তা বিধান ইত্যাদি কার্যাবলী সম্পাদন করতে হতো। প্রাদেশিক শাসন ব্যবস্থায় গভর্নরের পরে ছিলেন রাজস্ব সচিব বা সাহিবি দেওয়ান। এছাড়া প্রাদেশিক সরকারের অধীনে দেওয়ানি আওয়াজ বা সামরিক বিভাগের প্রধানের দায়িত্ব ছিল একটি সেনাবাহিনী গঠন ও রক্ষণাবেক্ষণ। প্রয়োজনে প্রাদেশিক সেনাবাহিনী কেন্দ্রীয় সরকারকে সাহায্য করতেন। প্রাদেশিক কাজী সুলতান কর্তৃক নিযুক্ত হতেন। কেন্দ্রীয় ডাক বিভাগের মতো প্রদেশও ছিল, প্রদেশেও সেটা ছিল। তিনি সাহিব আল বারিদ নামে পরিচিত। তিনি প্রদেশের সমুদয় সংবাদ কেন্দ্রে পাঠাতেন। রাজকীয় প্রদেশ ছাড়াও রাজ্যের বিভিন্ন অঞ্চলে হিন্দু জমিদারগণ শাসন করতেন। যতদিন তারা সুলতানকে কর ও উপঢৌকন পাঠাতেন ততদিন সুলতান তাদের প্রশাসনে কোন রকম হস্তক্ষেপ করতেন না। শিক্ষার্থীরা, আমরা সুলতানি আমলের বাংলা প্রদেশের একটি স্থাপত্য দেখছি। রাজশাহী জেলার বাঘা থানায় অবস্থিত বাঘা মসজিদ একটি অতি সুন্দর সুলতানি আমলের মসজিদ। এবারে আমরা মুঘলদের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। যদুনাথ সরকার মুঘল শাসনের প্রকৃতি সম্পর্কে বলেন যে এটা ছিল সামরিক শক্তি ভিত্তিক স্বৈরতন্ত্র। মুঘলরা সমরপ্রবণ জাতি। 1926 খ্রিস্টাব্দে দিল্লি সালতানের শেষ লোধি বংশের শেষ শাসক ইব্রাহিম লোধিকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 300 বছরের অধিককাল, মোটামুটি 320 বছরের মুঘল শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। মুঘল শাসন প্রচলিত ছিল 300 বছরের অধিককাল, অর্থাৎ 1526 থেকে 1858 সাল পর্যন্ত মুঘল শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। আদর্শ শাসন ব্যবস্থা হয় ব্রিটিশ আমলে, তা অনুসৃত হয় অনেক ধারা। মুঘল সম্রাট ছিলেন সকল ক্ষমতার উৎস। সমাজ জনকল্যাণমূলক দায়িত্ব কর্তব্য সম্রাটের ছিল না। তাদের শাসন ছিল ভারতীয় ভিত্তির উপর আরব পারসিক শাসনের সংমিশ্রণ। এই শাসন ব্যবস্থায় কোনো গণতান্ত্রিক উপাদান ছিল না। এটা ছিল সম্পূর্ণ একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, রাজতন্ত্র। কিন্তু স্বৈরতন্ত্র হলেও এটা ছিল জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা, তাতে কোনো সন্দেহ নাই। তারা স্বৈরাচারী হলেও অত্যাচারী ছিলেন না। তাদের শাসন ব্যবস্থা ছিল মূলত ইসলামী ভারতীয় প্রশাসন ব্যবস্থার সংমিশ্রণ। মুঘল শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণরূপে
ধর্ম নিরপেক্ষ বা সেকুলার। তারা সকলে মুসলমান শাসক হয়েও শাসন ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব ছিল না। খলিফা ছিলেন ধর্মীয় রাজনৈতিক প্রধান, কিন্তু মুঘল সম্রাটগণ ছিলেন সামরিক রাজনৈতিক নেতা। তারা কখনোই ধর্মীয় নেতৃত্ব দাবি করতেন না। মুঘল শাসনের আরেকটি বৈশিষ্ট্য ছিল যে গ্রাম প্রতিনিধিগুলোকে প্রচুর পরিমাণে সাহিত্য শাসনের অধিকার দেওয়া। এই সময় বিচার ব্যবস্থা ছিল ন্যায় নিরপেক্ষ। নিরপেক্ষ বিচার ব্যবস্থায় তাদেরকে উপমহাদেশে জনপ্রিয় করে তুলেছিল। তাদের দেহে চেঙ্গিস খান ও তৈমুরলঙ্গের রক্ত প্রবাহিত ছিল। তাই সার্বভৌমত্বে তারা কখনো অংশীদারিত্ব সহ্য করতেন না। মুঘল শাসনে সামরিক বেসামরিক অফিসারদের মধ্যে কোনো পার্থক্য ছিল না বললেই চলে। উদাহরণস্বরূপ হাস্যরসিক রাজা বীরবলকে আকবর একদা যুদ্ধ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। তারা মনসবদারের জায়গায় দান করত। ধর্মীয় উদারতা মুঘল শাসনের সর্বাপেক্ষা বড় বৈশিষ্ট্য। প্রিয় বিদ্যার্থীরা, আমরা মুঘল আমলের একটি স্থাপত্য দেখছি, লালবাগ কেল্লা, ঢাকার অতি সুন্দর একটি স্থাপত্য নিদর্শন। এবারে আমরা মুঘল সম্রাটের ক্ষমতা কার্যাবলী সম্পর্কে জানার চেষ্টা করব। মুঘল সম্রাটগণ সীমায় নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলেন। তারা দুর্ধর্ষ বিজয়ী চেঙ্গিস খান তৈমুরলঙ্গের বংশধর ছিলেন, যেটা আমরা আগে উল্লেখ করেছি। তারা নিজেদের সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ক্ষমতার অধিকারী মনে করতেন। অবনত শিরে সকল আদেশ প্রজা সাধারণ মেনে চলবে, এটা তাদের বিশ্বাস। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের মতো তাদের ধারণা ছিল যে সম্রাটগণ আল্লাহর ছায়া, সুতরাং মানুষের সারিতে তারা ঊর্ধ্বে, কেউ তাদের সমকক্ষ নয়। কেবলমাত্র তারা আল্লাহকে ভয় করতেন, দুনিয়ার কাউকে তারা পরোয়া করতেন না। তারা পার্থিব বিবেচনায় নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করতেন। তারা নিরঙ্কুশ সার্বভৌমত্বকে অবশ্য আল্লাহর দান বলে স্বীকার করতেন। ব্যক্তিগত জীবনে সকল সম্রাট ধর্মপ্রবণ না হওয়া সত্ত্বেও সম্রাট আকবরের সময় হতে সম্রাটগণ নিজেদেরকে ইসলামের বাদশাহ ও মানব জাতির আশ্রয়স্থল বিবেচনা করতেন। সম্রাটের কার্যাবলী সম্পর্কে বলা যায়, সম্রাট আকবর নিত্যদিন দরবারে আসন গ্রহণ করতেন। অপরাহ্নে সরকারি পশুপাল পরিদর্শন করতেন। সরকারি কারখানা সমূহ তদারক করতেন। এই কারখানা সমূহ তদারকি ছাড়া অন্যান্য কাজকর্ম সম্পাদন করতেন। রাত্রিকালে জ্ঞানীগণীদের সাথে মিলিত হতেন এবং গভীর রাতে অন্তঃপুরিকায় যেতেন। বাদশাহ আকবর রাজকীয় প্রথার অনুসরণে ঝরকা দর্শন প্রথার প্রবর্তন করেন। এই প্রথায় জনগণ বাদশাহকে দেখতে পেত। বিকেলে সম্রাটগণ সরকারি কারখানা উৎপাদন ও ব্যয় পরীক্ষা ছাড়া নতুন নিযুক্তিপত্রে স্বাক্ষর, দর্শনার্থী সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ পরামর্শ করতেন। মাগরিবের নামাজের শেষে আবারও রাজকার্যে তারা মনোনিবেশ করতেন। এশার নামাজের পর সেদিনের কার্যের সমাপ্তি হত। বিদ্যার্থীরা, আমরা মুঘল সম্রাটের 6 জন সম্রাটের এখানে চিত্র দেখছি। মুঘল সম্রাট শাহজাহান, বাহাদুর শাহ জাফর, সম্রাট বাবর, আওরঙ্গজেব, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীরের চিত্র স্লাইডে আমরা দেখছি। মুঘলদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা এখন জানব। মুঘলদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কতগুলো বিভাগ ছিল, যেমন দেওয়ান, মীর বক্সি, মীর সামান, সদর আল সুদুর, মুতাহাসিব, পুলিশ ইত্যাদি ইত্যাদি। দেওয়ান সম্পর্কে বলা যায়, দেওয়ান অতি প্রাচীন পারসিক প্রতিষ্ঠান। সাম্রাজ্যের আয় ব্যয় হিসাব উক্ত বিভাগে সংরক্ষিত থাকত। মুঘল আমলে ওয়াকিলের পদ রহিত হবার পর দেওয়ান পদবীর বহুল প্রচলন শুরু হয়। সাধারণত অর্থ রাজস্ব বিভাগের দায়িত্বে নিযুক্ত মন্ত্রীকে দেওয়ান বলা হতো, এবং যেহেতু উজির প্রায় ক্ষেত্রে অর্থ বিভাগে কর্তৃত্ব করতেন, সেহেতু তাকেও দেওয়ান বলা হতো। তিনি ছিলেন সম্রাটের পরে ক্ষমতাশালী অফিসার। তিনি ক্ষমতা বলে সম্রাটের রাজনৈতিক উপদেষ্টার মর্যাদা অনেক সময় লাভ করতেন, এবং কার্যত তিনি ছিলেন উজির বা প্রধানমন্ত্রী। ক্ষমতার দিক দিয়ে উজির ছিলেন 2 প্রকার। প্রথম প্রকার উজিরগণ অসীম ক্ষমতার অধিকারী। দ্বিতীয় শ্রেণীর উজিরগণ ছিলেন সীমিত ক্ষমতার অধিকারী। বাবর প্রথম উজির নিয়োগ করেন। উজির পর্যায়ক্রমে ওয়াকিল, দেওয়ান প্রভৃতি পদবিতে ভূষিত ছিলেন।
আকবরের আমলে উজিরের পরিবর্তে দেওয়ান পদবীর প্রচলন হয়। যাহোক দেওয়ান অন্যান্য উপদেষ্টা অফিসারদের কার্যাবলী তদারক করতেন। তিনি সৈন্য বাহিনীর বেতন নির্ধারণ করতেন। তিনি অনেক সময় ছোটখাটো অভিযান পরিচালনা করতেন। দেওয়ানকে নানাবিধ দায়িত্ব পালন করতে হতো। সরকারি কর্মচারীদের বেতন প্রদান, সরকারি ভূসম্পত্তি তত্ত্বাবধান ইত্যাদি দায়িত্ব পালন করতে হতো তাকে। প্রাদেশিক দেওয়ান তার অধীন ছিল। কেন্দ্রীয় সরকারের অর্থ বিষয়ক দৈনন্দিন কার্যাবলী তিনি নিরীক্ষণ করতেন। তাকে দেওয়ানি তান ও দেওয়ানি খালসা নামক দুজন সরকারি দেওয়ান সাহায্য করতেন। প্রথম জন বেতন অর্থ বিষয়ে সাহায্য করতেন এবং দ্বিতীয় জন সরকারি ভূসম্পত্তি বিষয়ের ব্যাপারে সাহায্য করতেন। ওয়াকিল সম্পর্কে বলা যায়, সাধারণত যে সকল উজির নাবালক বাদশাহ দুর্বল বাদশাহ প্রতিনিধিত্ব করত তাদেরকে ওয়াকিল বলা হতো। যেমন বৈরাম খাঁ আকবরের ওয়াকিল ছিলেন। মীর বখশি সম্পর্কে বলা যায়, সাধারণত কেন্দ্রের সামরিক বাহিনীর প্রধান কর্মকর্তাকে মুঘল আমলে মীর বখশি বলা হতো। তিনি সেনাবাহিনীর জন্য সৈন্য নিযুক্ত করতেন এবং তাদের বেতন প্রদান করতেন। সামরিক বাহিনী হিসেবে তিনি দরবারে উপস্থিত থাকতেন এবং সম্রাটের ডান পাশে দাঁড়িয়ে তার দপ্তরের হিসাব নিকাশ ও বিবরণ পেশ করতেন। সামরিক বিভাগের সকল প্রকার নিয়োগনামা প্রধান মীর বখশির অন্যতম প্রধান দায়িত্ব। মনসবদারও তিনি নিয়োগ করতেন। তিনি কেন্দ্রের সকল হুকুমনামা কার্যকরী করতেন। দর্শনার্থীরা মীর বখশির সাহায্য ছাড়া সম্রাটের সাথে সাক্ষাৎ করতে পারত না। তিনি রাষ্ট্রের সাথে রাজপ্রাসাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি মনসবদার ও সম্রাটের মধ্যে যোগসূত্রকারী হিসেবে কাজ করতেন, কিন্তু তিনি সেনাপতি ছিলেন না এবং সামরিক অভিযানও পরিচালনা করতেন না। তাকে সাহায্য করবার জন্য কতকগুলো বখশি নিযুক্ত হতো। মীর বখশি সৈন্যদের বেতন প্রদান ছাড়াও তাদের অগ্রিম বেতন ও ঋণ প্রদান করতে পারতেন। এ পদে যারা অধিষ্ঠিত ছিলেন তাদের মধ্যে লস্কর খান, শাহবাজ খান, আসফ খান প্রমুখ উল্লেখযোগ্য ছিলেন। মীর সামান সম্পর্কে বলা যায়, মুঘল আমলে সরবরাহ বিভাগের দায়িত্বে নিযুক্ত উচ্চপদস্থ কর্মকর্তাকে মীর সামান বলা হতো। অবস্থাভেদে তাকে খান-ই সামানও বলা হতো। সম্রাট জাহাঙ্গীরের আমলে বিভাগ সৃষ্টি হয়। তিনি ছিলেন প্রকৃত প্রস্তাবে সরবরাহ মন্ত্রী এবং তার দপ্তর ছিল সরবরাহ দপ্তর। বিভিন্ন দ্রব্যাদি সরবরাহ করাই তার প্রধান কাজ ছিল। তিনি দেওয়ান অপেক্ষা নিম্নমানের কর্মকর্তা ছিলেন। সদরি সুদূর, এটা ছিল ধর্মীয় দপ্তর। এই দপ্তরের প্রধানকে সদর আল সুদূর বলা হতো এবং দপ্তরের নাম ছিল দেওয়ানি রিসাল, দেওয়ানি সাদাত। এই বিভাগে প্রকৃত জ্ঞানী গুণী আলেম, দরবেশ, দুস্থ, বিধবা, এতিম, নাবালক, কাজী, শিক্ষকগণকে প্রয়োজনীয় দান ও উপঢৌকন প্রদান বিষয়ের সাথে সংশ্লিষ্ট ছিল। তিনি একদিকে সম্রাট, অন্যদিকে মুসলিম জনগণের মধ্যে প্রধান যোগসূত্র ছিলেন। ধর্মীয় শাস্ত্রে পারদর্শী ছিলেন বিধায় দেশের ওলামাদের উপর তার সামগ্রিক প্রভাব ছিল। সাধারণত উলেমা সম্প্রদায়ের প্রধানকে এ পদে নিযুক্ত করা হতো। তিনি ধর্মীয় নেতা হিসেবে সম্মানিত হতেন। তিনি সম্রাটকে ধর্মীয় বিষয় সম্পর্কে পরামর্শ দিতেন। তিনি ধর্ম সংক্রান্ত ব্যাপারে বিচার করতেন। দান খয়রাতের ব্যাপারগুলো তিনি দেখতেন। ধর্মীয় আর্থিক ব্যয় হিসাব নিকাশ ব্যাপারে তিনি বিতিকচি নামক এক ধরনের কর্মচারীর সাহায্য নিতেন। মুতাসিব, মুঘল আমলে মুতাসিব ছিলেন জনসাধারণ নৈতিক চরিত্রের তত্ত্বাবধায়ক। জনগণের নৈতিক, ধর্মীয়, জনকল্যাণকর কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য বিচার ব্যবস্থার মুতাসিব নামক কর্মচারী নিযুক্ত হতেন। তিনি ছিলেন কাজী ও পুলিশ অফিসারের মধ্যবর্তী কর্মচারী। পুলিশ বিভাগ কোতোয়াল ছিলেন প্রধান পুলিশ কর্মকর্তা। শহরের শান্তি শৃঙ্খলা দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। তার অন্যান্য দায়িত্বের মধ্যে ছিল চোর ধরা, বাজার মূল্য ওজন নিয়ন্ত্রণ, রাত্রিকালে নগর পাহারা দেওয়া, রাস্তাঘাট, নাগরিক, আগন্তুক, পর্যটকদের হিসাব সংরক্ষণ করা
ইত্যাদি ইত্যাদি। আগন্তুকদের গতিবিধির উপর লক্ষ্য রাখা, উত্তরাধিকারীহীন মৃত ব্যক্তিদের সম্পত্তির তালিকা প্রস্তুত করা, তার দায়িত্ব গ্রহণ করা, ইচ্ছার বিরুদ্ধে কোনো হিন্দু মহিলাকে সহমরণের থেকে রক্ষা করা ইত্যাদি কার্য তিনি সম্পাদন করতেন। এছাড়া বিদ্রোহী দলবদ্ধ দস্যুদের দমন করতেন ফৌজদার নামক কর্মচারী। এছাড়া মুঘল আমলে কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা আরো কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র পরিদপ্তর ছিল, যেমন মীর আতিশ বা দারোগাই তোপখানা ছিলেন গোলা বারুদের প্রধান, টাকশাল দারোগা ছিলেন ঢাকা প্রস্তুত কারখানার প্রধান, মীর বহর ছিলেন নৌবাহিনীর প্রধান, মীর আরো ছিলেন দরখাস্ত গ্রহণকারী কর্মকর্তা, ওয়াকিয়া নবিস ছিলেন বার্তা বিভাগের প্রধান, মীর মানজিল ছিলেন সৈন্যদের বাসস্থান ব্যবস্থাকারী, মীর তুজাক ছিলেন উৎসবাদীর তত্ত্বাবধান। বিদ্যার্থীরা, আমরা এবার মুঘল আমলের ভূমি রাজস্ব সম্পর্কে জানব। মুঘল আমলে কেন্দ্রীয় প্রাদেশিক দুই প্রকারের রাজস্ব আদায় করা হতো। পূর্ববর্তী যুগের ন্যায় মুঘল আমলে ভূমি রাজস্ব ও খারা ছিল কেন্দ্রীয় সরকারের আয়ের প্রধান উৎস। এছাড়া বাণিজ্য, লবণ, টাকশাল, মহরজ, উপহার, উত্তরাধিকার, আবকারি শুল্ক, জাকাত, জিজিয়া, তীর্থকর, গানিমাত, বাজেয়াপ্ত কর, খনি থেকে প্রাপ্ত কর ইত্যাদি সরকারের আয়ের উৎস ছিল। তীর্থকর ও জিজিয়া সম্রাট বাবর ও হুমায়ুন আদায় করতেন, আকবর তা রহিত করেন, আওরঙ্গজেব তা পুনঃপ্রবর্তন করেন। মুঘলদের শেষের দিকে জিজিয়া পুনরায় রহিত হয়, কিন্তু মুঘলদের পতন কাল পর্যন্ত তীর্থকর ও গঙ্গায় শবদেহের নিক্ষেপ কর আরোপিত ছিল। প্রাদেশিক গভর্নর কিছু কিছু স্থানীয় কর ধার্য আদায় করতেন। এ ব্যাপারে কেন্দ্রের অনুমতি গ্রহণ প্রয়োজন হতো না। ভূমি রাজস্ব সম্পর্কে বলা যায়, সম্রাট বাবর হুমায়ুন সুলতানি আমলের প্রশাসন কাঠামোর উপরে রাজস্ব ব্যবস্থা গড়ে তোলেন। এ ব্যাপারে শের শাহ আকবরের পূর্বসূরি ছিলেন। আকবর তার দীর্ঘকাল ব্যাপী শাসন আমলে রাজস্বের আমূল পরিবর্তন সাধন করেন। প্রাথমিক পর্যায়ে তিনি আব্দুল মজিদ খানকে রাজস্ব বিভাগের দেওয়ান নিযুক্ত করলেও তিনি তেমন সফলতা অর্জন করতে না পারলেও তার নির্দেশে 1571 খ্রিস্টাব্দে মুজাফফর তুরবাতি রাজা টোডরমলের সহায়তায় নতুন ভাবে কর ধার্য করেন। সম্রাট আকবর পুরাতন ব্যবস্থা সম্পূর্ণরূপে বাতিল করে ক্রোড়ি প্রথা প্রবর্তন করেন। এই প্রথায় গুজরাট, বাংলা, বিহার ছাড়া সমগ্র সাম্রাজ্যকে অনেকগুলো এককে বিভক্ত করেন এবং আলিম উপাধিধারী রাজস্ব আদায়কারী অফিসার নিযুক্ত করেন। প্রতিটি এককের রাজস্ব 1 কোটি দামে বা এক দাম 1 রৌপ্য মুদ্রার 40 ভাগের 1 ভাগ নির্ধারণ করেন। কিন্তু উক্ত প্রথা দুর্নীতিপূর্ণ হয়ে ওঠায় পুনরায় পুরাতন প্রথা চালু করা হয়। আকবরের সিংহাসনে আরোহণের সময় ভূমি খালসা, জাগির ও সুরগালে 3 প্রকারে বিভক্ত ছিল। খালসা জমি হলো সরকারের প্রত্যক্ষ ব্যবস্থাপনাধীন জমি, এ হতে রাষ্ট্র রাজস্ব লাভ করত। জাগির অথবা ইকতার জমি ছিল জাগিরদার ও মুক্তার সরাসরি ব্যবস্থাপনাধীন, কিন্তু সরকারের নয়। সত্যানজি জাগিরদার সরকারকে রাজস্ব প্রদান করতেন। আর ময়ূরগাল জমি হলো বিনা রাজস্বে ভোগ দখলকারী সত্ত্বে কাউকে প্রদত্ত জমি, তবে ইচ্ছা করলে সরকারের জমি ফিরিয়ে নিতে পারতেন। যা হোক, ক্রোড়ি প্রথা রহিতের পর বেশ পরীক্ষা নিরীক্ষা করে সম্রাট আকবর 1582 খ্রিস্টাব্দে রাজা টোডরমলকে দেওয়ানি আশরাফ নিযুক্ত করেন। তিনি সতর্কতার সাথে আবাদি জমি জরিপ করান এবং 1570-71 থেকে 1580-81 10 বছরের প্রদত্ত রাজস্বের ব্যয় হিসাব ধরে বাৎসরিক দেয় ভূমি রাজস্ব নির্ধারণ করেন। এই ব্যবস্থাকে টোডরমল ব্যবস্থা বা বন্দোবস্ত বলা হয়। এটা দশসালা বা আইনি দেহসালা নামেও পরিচিত। এই ব্যবস্থায় শের শাহের ন্যায় উৎপন্ন ফসলের 1/3 রাজস্ব হিসেবে ধার্য করা হয়। দশসালা আইনের বিশেষত ছিল এই যে, প্রথমত ফিতার দড়ির পরিবর্তে বাঁশের দ্বারা প্রস্তুত লোহার আংটিযুক্ত জরির দ্বারা আবাদি জমি সুষ্ঠুভাবে জরিপ করানো। দ্বিতীয়ত উৎপাদিকা শক্তি ও আবাদযোগ্য অনুসারে
তিনি ভূমিকে 4 শ্রেণীতে বিভক্ত করেন। সেগুলো হচ্ছে প্রথমত পোলাস, অর্থাৎ যে জমিতে প্রতি বছর ফসল হয় বা প্রতি বছর আবাদযোগ্য। দ্বিতীয়ত পরাবতী, যেসব জমি উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য মাঝে মাঝে পতিত রাখতে হতো। চাচর, যেসব জমি 3 বা 4 বছর পর পর আবাদ করা হতো। এবং বঞ্জর, যে জমি 5 বছর বা তারও অধিককাল অনাবাদি থাকতো। পোলাস ও পরাবতী জমি ফসলের পরিমাণের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়, যেমন উৎকৃষ্ট, মধ্যম ও নিকৃষ্ট। প্রতি বিঘার উৎপাদিত শস্যের দ্বারা 3 শ্রেণীর ভূমির গড় নির্ণয় করে গড় ফসলের 1/3 সরকারের রাজস্ব হিসাবে দিতে হতো। চাচর ও বঞ্জর জমির উৎপাদনের পরিমাণের উপর ভিত্তি করে বর্ধিত হারে কর নির্ধারণ করা হয়। এই জমির উপর প্রথমে অতি সামান্য পরিমাণে রাজস্ব আরোপ করা হয়, ক্রমে এগুলি পলাশ জমির মর্যাদা পেত। নগদ অর্থে রাজস্ব প্রদানের সুবিধার জন্য সম্রাট আকবর মূল্যমানের উপর ভিত্তিতে সমগ্র সাম্রাজ্যকে কতগুলো দস্তুর বা পরগনায় বিভক্ত করেন এবং 10 বছরের ফসলের মূল্যের ভিত্তিতে গড় নির্ণয় করে বাজার মূল্য স্থির করা হয় এবং সে মোতাবেক নগদ রাজস্বের পরিমাণ ধার্য করা হয়। প্রথমে পদ্ধতি খালাস জমিতে, পরে জায়গির ভূমিতে প্রবর্তিত হয়। পঞ্চমত শেরশাহী ন্যায় সম্রাট আকবর আয়তারি প্রথার প্রবর্তন করেন, অর্থাৎ পাট্টা কবুলিয়ত পদ্ধতি প্রবর্তন করেন। এই সময় তাকাবি বা কৃষি ঋণ প্রয়োজনে দেওয়া হতো। রাজস্ব আদায় পদ্ধতি সম্পর্কে বলা যায়, প্রশাসনের রাজস্ব আদায়ের সুবিধার জন্য সমগ্র মুঘল সাম্রাজ্য কতগুলো সুবা বা প্রদেশে বিভক্ত ছিল। প্রদেশ আবার কতগুলো সরকার বা বিভাগে, সরকার আবার কতগুলো দস্তুর বা পরগনায় বিভক্ত ছিল। পরগনা আবার কতগুলো মৌজা বা গ্রামে বিভক্ত ছিল। রাজস্ব আদায়ের জন্য পরগনা ছিল প্রধান একক। পরগনার রাজস্ব আদায়কারী অফিসারকে আমিল গুজার বলা হতো। তিনি রাজস্ব আদায়ে সহকারী বৃন্দ ছাড়াও গ্রামে নিযুক্ত বেসরকারি মুকদ্দম বা গ্রাম প্রধান ও পাটোয়ারি উপাধিধারী প্রধানদের সাহায্য নিতেন। এছাড়া এ ব্যাপারে আমিন বা জরিপকারী ও কারকুন, রাজস্ব ধার্যকারী, কানুনগ বা গ্রামের দেয় রাজস্বের হিসাব রক্ষাকারী, বিতিকচে বা হিসাব রক্ষণকারী, পোদ্দার বা জেলা কোষাধ্যক্ষ প্রভৃতি সাহায্য নেওয়া হতো। রাজস্ব আদায়ে সতর্কতা অবলম্বন করা হতো এবং কোন প্রকার অতিরিক্ত পাওনা আদায় করা হতো না। আকবরের পরে নাসাক বা পাট্টা কবিলত তথা রায়তওয়ারি প্রথার অবনতি ঘটে। আওরঙ্গজেব রায়তওয়ারি প্রথা দ্রুত অপসারণ করে ইজারাদার প্রথা প্রবর্তন করেন। মুঘল আমলে জাকাত, গনিমাত, বাণিজ্য কর ইত্যাদি পূর্বের ন্যায় অর্থাৎ সুলতানি আমলের ন্যায় আদায় করা হতো। জিজিয়া কর আকবর বৈষম্যমূলক মনে করে সেটা রহিত করেন। তিনি হিন্দু সম্প্রদায়কে তীর্থকর থেকেও অব্যাহতি দেন, কিন্তু আওরঙ্গজেব জিজিয়া কর পুনঃ প্রবর্তন করেন। 1720 খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহ এ কর বাতিল করেন। অন্যান্য কর সম্পর্কে বলা যায়, শাহজাহান হিন্দুদের নিকট থেকে গঙ্গা স্নানের জন্য কর আদায় করতেন। হিন্দু শব্দেও গঙ্গায় নিক্ষেপের জন্য কর আদায় করা হতো। শাহজাহান নীল চাষের 1/3 ব্যবসার অনুমোদন করেন এবং উৎস থেকে রাজস্ব লাভ করতেন। সরকার ফেরি রাস্তা থেকেও টোল আদায় করতেন। বিদ্যার্থীরা, এবার আমরা মুঘল আমলের বিচার ব্যবস্থা সম্পর্কে জানার চেষ্টা করব। আধুনিক কালে ন্যায় বিধিবদ্ধ কোন আইন মুঘল আমলে প্রচলিত না থাকলেও সম্রাট জাহাঙ্গীর প্রদত্ত 12টি নির্দেশ ও আলমগীর কর্তৃক সংকলিত ফতোয়া আলমগীর নামক বিখ্যাত আইন গ্রন্থের বিধিগুলো আইন হিসাবে প্রচলিত। এছাড়া মুঘল আমলে বিচারকগণ আইন হিসেবে পবিত্র কুরআন, হাদিস, ইজমা, কিয়াস অনুসরণ করতেন। আইন হিসেবে সম্রাটের আদেশ নিষেধকেও মূল্য দেওয়া হতো। দেশের প্রচলিত রীতিনীতিকেও অবহেলা করা হতো না। আইনের চোখে সবাই সমান ছিল। সর্বপ্রতি কাজীদ্বয়কে হানাফি, শাফি, মালিক ও হাম্বলি মতের আইন শাস্ত্রে পারদর্শী হতে হতো। মুঘল বাদশাহগণ ন্যায় বিচারের পক্ষপাতী ছিলেন। এ ব্যাপারে আকবর ঘোষণা করেন যে, আমি স্বয়ং কোনো অপরাধ করলেও নিজের বিরুদ্ধে রায় দিতে সংকোচ বোধ করব না।
জাহাঙ্গীর ন্যায় বিচারে এত পৃষ্ঠপোষক ছিলেন যে ফরিয়াদির সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থার জন্য তার প্রাসাদের বাইরে বিস্তৃত শিকল সংযোগ করে একটা ঘণ্টা ঝুলিয়ে দেন। সাম্রাজ্যের বিচার বিভাগের প্রধানকে কাজিউল কুজ্জাত বা প্রধান বিচারপতি বলা হতো। তিনি হতেন আইনজ্ঞ, ন্যায়পরায়ণ, সচ্চরিত্র, নিষ্ঠাবান মুসলমান। তিনি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের দেওয়ানি ও ফৌজদারি বিচার করতেন। বিচার কার্যে মুফতি এবং মীর আদল নামক অফিসার কাজীকে সাহায্য করতেন। মুফতি ইসলামী আইনের ব্যাখ্যা করতেন এবং মীর আদল রায় প্রকাশ করতেন। প্রধান বিচারক প্রাদেশিক কাজী নিয়োগ করতেন। তারা কেন্দ্রের ন্যায় সেখানে বিচার কার্য পরিচালনা করতেন। গ্রাম্য পঞ্চায়েত সালিশের মাধ্যমে গ্রাম্য বিবাদ মীমাংসা করা হতো। সদরুল সুদূর ধর্ম সংক্রান্ত মোকদ্দমার বিচার করতেন। প্রকৃতপক্ষে বিচারক হিসেবে সম্রাটের ক্ষমতা ছিল সর্বোচ্চ। তিনি ছিলেন ন্যায় বিচারের উৎস এবং সর্বশেষ আপিল শুনানির অধিকারী। তিনি সপ্তাহে একদিন শুনানির কাজ করতেন। অপরাধের গুরুত্ব হিসাবে শাস্তি প্রদান করা হতো অপরাধীকে। আর্থিক দণ্ড, বেত্রদণ্ড, অঙ্গহানি ও মৃত্যুদণ্ড প্রভৃতি গুরুতর দণ্ড সে সময় প্রচলিত ছিল। শুধু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সম্রাটের অনুমতির প্রয়োজন হতো। আসামিকে সাধারণত দুর্গে কারারুদ্ধ করে রাখা হতো। বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মুঘল সম্রাটগণ 3 শ্রেণীর বিচারালয় প্রতিষ্ঠা করেন। যেমন প্রথমত ধর্মীয় আইনের বিচারালয়, দ্বিতীয়ত ধর্মনিরপেক্ষ বিচারালয় এবং তৃতীয়ত রাজনৈতিক বিচারালয়। ধর্মীয় আদালতে কাজী ইসলামী আইন মোতাবেক বিচার করতেন। পঞ্চায়েত স্থানীয় অফিসার, কোতোয়াল, ব্রাহ্মণ, পণ্ডিত প্রভৃতিরা ধর্মনিরপেক্ষ কোর্টের বিচার করতেন। ইসলামী আইনের প্রভাব থেকে এগুলো মুক্ত ছিল। রাজনৈতিক কোর্টে সম্রাট স্বয়ং বা তার নিযুক্ত প্রতিনিধি বিচার করতেন। এই কোর্টে বিদ্রোহী, মুদ্রাজালকারী, দস্যু, রাহাজানি প্রভৃতি রাজনৈতিক অপরাধীর বিচার হতো। রাজনৈতিক আইন অনুসারে তাদের বিচার হতো। ইসলামী আইন অনুযায়ী অপরাধ 3 প্রকার, যেমন আল্লাহর বিরুদ্ধে অপরাধ, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ এবং মানুষের বিরুদ্ধে অপরাধ। সম্রাট জাহাঙ্গীর 12টি জাহাঙ্গীরের যে 12টি নির্দেশনামা ছিল সেগুলো হচ্ছে প্রথমত কর শুল্ক নিষিদ্ধকরণ, দ্বিতীয়ত দস্যুবৃত্তি চৌর্যবৃত্তি নিয়ন্ত্রণ, তৃতীয়ত মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী লাভ, চতুর্থত মদ্য অন্যান্য উত্তেজক পানীয় নিষিদ্ধকরণ, পঞ্চমত ঘর বাড়ি জোরপূর্বক দখল করা এবং অপরাধীর নাক ও কান ছেদন নিষেধ, ষষ্ঠত জোরপূর্বক কারো সম্পত্তি দখল করা নিষেধ, সপ্তমত হাসপাতাল নির্মাণ, পীড়িতদের সেবার জন্য চিকিৎসক নিয়োগ, অষ্টমত নির্দিষ্ট দিনে জীব হত্যা নিষিদ্ধকরণ, নবমত রবিবারের প্রতি সম্মান প্রদর্শন, দশমত মনসব ও জায়গির অনুমোদন, একাদশতম আহিমা বা ওয়াকফ জমির অনুমোদন এবং দ্বাদশতম দুর্গ কারাগার সকল বন্দীদের প্রতি রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন। জাহাঙ্গীর তার আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরিতে তার সোনার শিকলের বর্ণনা দিয়েছেন। 30 গজ লম্বা 60টি ঘণ্টা সংযুক্ত শিকলটি খাঁটি স্বর্ণের নির্মিত ছিল। এই শিকলটির ওজন ছিল ঘণ্টা সময় 4 মণ। সামরিক সংস্কার বা ব্যবস্থা সম্পর্কে বলা যায়, মুঘল সামরিক বাহিনীর ইতিহাস প্রধানত মনসবদারি প্রথার ইতিহাস। এই সময় মুসলমানদের পদ্ধতিতে সামরিক বাহিনী গড়ে তোলা হয়। মনসবদারি পদ্ধতিতে সামরিক বাহিনী গড়ে তোলা হয়। মুঘল বাদশাহ বাবর এবং হুমায়ুনের সময় এই সুযোগের অভাবে সামরিক বেসামরিক কোনো বিভাগের তেমন উন্নতি সাধন হয়নি। মোহাম্মদী আকবরী প্রশাসনের সর্বক্ষেত্রে আমূল সংস্কার সাধন করে বিশেষভাবে সৈন্যবাহিনী অধিকতর বৈজ্ঞানিক পদ্ধতি গড়ে তোলেন। তিনি সেনাবাহিনীতে মনসব প্রথার প্রবর্তন করেন। প্রিয় শিক্ষার্থী, স্বর্ণাক্ষরে লিখিত পবিত্র কোরআন শরীফের একটি কপি আমরা এখানে দেখছি। এটি স্বর্ণ দিয়ে লিখা, অতি সুন্দর পবিত্র কোরআন।
এবারে আমরা মনসবদারি প্রথা সম্পর্কে জানব। মনসব শব্দের অর্থ পদমর্যাদা বা সম্মান। কাজে মনসব ছিল সেনানায়কের একটি মর্যাদাপূর্ণ পদবি। সামরিক ও বেসামরিক উভয় শ্রেণীর অফিসারের জন্য এটা ছিল একটি শাহী পদবি। যাকে এই পদবী ও ক্ষমতা দেওয়া হতো তাকে মনসবদার, এবং এই পদ্ধতিকে মনসবদারি পদ্ধতি বা প্রথা বলা হতো। এই পদবি কেবল অভিজাত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। মুঘল আমলে 10 থেকে 50,000 মর্যাদার মনসবদার ছিলেন। 10 থেকে 5,000 মনসবদারগণ সাধারণ মনসবদার হিসেবে পরিচিত ছিলেন। 5,000 উপর থেকে 7,000 পর্যন্ত আমির উমরাগণ, এবং 7,000 উপর থেকে 50,000 পর্যন্ত শাহজাদাগণ এই দায়িত্ব পালন করতেন। অবশ্যই এই শ্রেণীর প্রথম দিকে কিছুটা ব্যতিক্রম ছিল। সম্রাট আকবরের আমলে প্রচলিত মনসবদারি প্রথায় জাট ও সর নামে দুইটি স্তর লক্ষ্য করা যায়। মনসবদারের ব্যক্তিগত পদমর্যাদা অনুযায়ী তার অধীনে যে নির্দিষ্ট সংখ্যক সৈন্যবাহিনী থাকত তাকে জাট পদ। ওই সংখ্যক জাট বলা হতো, অর্থাৎ একজন মনসবদারের যে নির্দিষ্ট সংখ্যক সৈন্য পোষণ করার কথা, জাট পদ ওই সংখ্যাকে নির্দেশ করে। অর্থাৎ জাট তাদের ব্যক্তিগত পদ। আবার প্রত্যেকটি মনসবদারের ব্যক্তিগত সৈন্য সংখ্যার উপর অতিরিক্ত সৈন্য রাখতে পারতেন। এর জন্য অতিরিক্ত বেতন অন্যান্য খরচাদি সরকারের হতে প্রদানের ব্যবস্থা ছিল। এই অতিরিক্ত সৈন্যদের সোয়ার বলা হতো, অর্থাৎ সোয়ার বলতে জাটের অতিরিক্ত কতকগুলো উদ্বৃত্ত ঘোড়সওয়ার অর্থাৎ অশ্বারোহী বোঝাতো। মনসবদারের জাট ও সোয়ারের ভিত্তিতে 3টি শ্রেণীতে বিভক্ত করা হতো। যেমন প্রথমত যে মনসবদারের জাট ও সোয়ার পদ সমান সমান ছিলেন তারা প্রথম শ্রেণীর মনসবদার। যে মনসবদারের সোয়ার ছিল জাটের অর্ধেক, তার ঊর্ধ্বে কিন্তু জাটের সমান নয়, তিনি ছিলেন দ্বিতীয় শ্রেণীর মনসবদার। এবং তৃতীয়ত, আর যাদের সোয়ারের সংখ্যা জাটের অর্ধেকের কম বা আদৌ সোয়ার ছিল না, তারা তৃতীয় শ্রেণীর মনসবদার। তবে কোন অবস্থায় সোয়ার জাটের অধিক হতে পারত না। দাক্ষিণাত্য অভিযান এবং মালবের বিদ্রোহের সময় সম্রাট আকবর সৈন্যবাহিনীদের অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদানের জন্য এ প্রথা প্রবর্তন করেন। বেতন মর্যাদার দিক থেকে অশ্বারোহী সৈন্য 2 শ্রেণীতে বিভক্ত ছিল। যাদের 2টি চালক অশ্ব থাকত তাদের দুয়াসপা, এবং যাদের 3টি চালক অশ্ব থাকত তাদের সিয়াসপা বলা হতো। অশ্বারোহী বাহিনীর বেতনে পদাতিক বাহিনীর চেয়ে বেশি ছিল। পদাতিক বাহিনী সম্পর্কে যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য পদাতিক বাহিনীতে লোক নিয়োগ করা হতো। ফলে পদাতিক বাহিনীতে অনেক অযোদ্ধা নিয়োগ পেত। দারোয়ান, সেবক, পালকি বাহক, পালোয়ান প্রভৃতির সমন্বয়ে পদাতিক বাহিনী গঠিত হতো। এই বাহিনীতে যারা যুদ্ধ করত তাদের আসাম বলা হতো, আর যারা যুদ্ধ করতো না তাদের সিবান্দি বলা হতো। হস্তি বাহিনী সম্পর্কে বলা যায়, আকবরের আমলে হস্তি বাহিনী গঠন করা হয়। সম্রাটের নিজস্ব হস্তি বাহিনীকে খাসা, অন্য হস্তি বাহিনীকে হলফা বলা হতো। প্রশিক্ষণের সুবিধার্থে বাহিনীর প্রত্যেকটি হাতির পৃথক পৃথক নাম ছিল। হস্তি বাহিনীর প্রধানকে শাহানি ফিল বলা হতো। বিশেষ করে দুর্গ প্রাচীর উৎপাটন, বিধ্বস্ত যুদ্ধক্ষেত্রে ত্রাস সৃষ্টি, ভার বহন প্রভৃতির জন্য এই বাহিনী ব্যবহার করা হতো। যুদ্ধক্ষেত্রে তাদের দেহ লোহার আবল দ্বারা আবৃত করা হতো। গোলন্দাজ বাহিনী সম্পর্কে বলা যায়, সম্রাট বাবর সর্বপ্রথম ভারতে কামান ও গোলাবারুদ ব্যবহার করেন। তিনি সর্বপ্রথম গোলন্দাজ বাহিনী গঠন করেন। এই বাহিনীর প্রধানকে মীর আতিশ বলা হতো। দারাগে তপখানা নামেও তিনি পরিচিত ছিলেন। আওরঙ্গজেবের রাজত্বকালে গোলন্দাজ বাহিনী ছিল সর্বাপেক্ষা বৃহৎ ও কার্যকরী। নৌবাহিনী সম্পর্কে বলা যায়, মুঘল আমলে প্রকৃত অর্থে কোনো নৌবহর ছিল না। বাংলার নিচু অঞ্চল রক্ষা করবার জন্য যে নৌবহর গঠন করা হয় তা মাত্র কতগুলো পরিবহন নৌকার সমষ্টি। মিরি বহন নামক অফিসার এই বিভাগের দায়িত্বে থেকে পদাতিক বাহিনীকে পারাপারে সাহায্য করতেন। এছাড়া দাখিল নামে এক শ্রেণীর সৈন্য মনসবদারের অধীনে থাকত, এবং আহাদি সৈন্যরা সম্রাটের দেহ রক্ষার দায়িত্ব পালন করত।
মুঘলদের আমলে মর্যাদা অনুসারে মনসবদারদের বেতন ছিল 5,000, মনসবদার প্রথম শ্রেণীর মাসিক 30,000, দ্বিতীয় শ্রেণীর 29,000, তৃতীয় শ্রেণীর 28,000 টাকা বেতন পেতেন। 1,000 পেতেন প্রথম শ্রেণীর 8,200, দ্বিতীয় শ্রেণী 8,100 এবং তৃতীয় শ্রেণী পেতেন 8,000 টাকা। 500 পেতেন যথাক্রমে 2,400, 2,300 এবং 2,100 টাকা। 100 পেতেন যথাক্রমে 700, 500 এবং 300 টাকা এবং 10 পেতেন যথাক্রমে 1,082 এবং 75 টাকা। মীর বখশী তাদের তালিকা রাখতেন। মুঘল আমলের প্রাদেশিক শাসন সম্পর্কে বলা যায়, মুঘল সাম্রাজ্যকে প্রশাসনিক সুবিধার্থে কতগুলো সুবা বা প্রদেশে ভাগ করা হয়। আকবরের আমলে সুবার সংখ্যা ছিল 15টি। প্রিয় শিক্ষার্থীরা, মুঘল আমলের একটি অশ্বারোহী বাহিনীর কল্পিত চিত্র এখানে দেখানো হচ্ছে। আমরা মুঘল আমলের প্রাদেশিক শাসন সম্পর্কে জানব। মুঘল সাম্রাজ্যকে প্রশাসনিক সুবিধাতে কতগুলি সুবা বা প্রদেশে ভাগ করা হয়। আকবরের আমলে সুবার সংখ্যা ছিল 15টি, যেটা আমরা আগেও বললাম। আওরঙ্গজেবের সময় 20-তে বর্ধিত হয়। প্রত্যেকটি সুবা কতগুলো সরকার বা বিভাগে এবং প্রত্যেকটি সরকার কতগুলো মহল বা পরগনা বা জেলায় বিভক্ত ছিল। প্রদেশের ক্ষুদ্রতম একক ছিল মৌজা বা গ্রাম। সুবাদার বা নিজাম উপাধিধারী অফিসার সুবা ও প্রদেশের কর্তৃত্বে নিযুক্ত ছিলেন। সম্রাট নিজে তাদের নিয়োগ করতেন। আকবরের আমলে সুবাদারকে সিপাহ সালার বলা হতো। তার দায়িত্ব ছিল প্রদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, রাজকীয় বিধিনিষেধ আরোপ করা, রাজস্ব আদায়ে রাজস্ব অফিসারকে সাহায্য করা, বিদ্রোহীদের শাস্তি দেওয়া, কৃষকদের তত্ত্বাবধান করা, গুরুত্বপূর্ণ ঘটনাবলী কেন্দ্রকে অবগত করা ইত্যাদি। এছাড়া করত রাজ্যের করও তিনি আদায় করে নিয়মিত কেন্দ্রে প্রেরণ করতেন। মোট কথা তিনি সৈন্যবাহিনী, প্রাদেশিক সেনাবাহিনী এবং প্রাদেশিক শাসনযন্ত্রের প্রধান ছিলেন। প্রদেশের রাজস্ব আদায়কারী প্রধান অফিসার ছিলেন দেওয়ান। তিনি কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর কর্তৃক নিযুক্ত হতেন। তিনি সুবাদারের সমমর্যাদা সম্পন্ন হলেও ক্ষমতার দিক দিয়ে নিচু ছিলেন। কেউ কারো অধীন ছিলেন না। এছাড়া কেন্দ্রে নাই প্রাদেশিক সদর, বক্সি, কাজী, মুতাসিব প্রভৃতি অফিসার স্ব দপ্তরে নিযুক্ত থাকতেন। তারা কেন্দ্রের অনুরূপ দায়িত্ব পালন করতেন। ফৌজদার উপাধিধারী অফিসার সুবাদার কর্তৃক নিযুক্ত হতেন এবং স্বীয় কার্যের জন্য সুবাদারের নিকট দায়ী থাকতেন। তিনি সেনাবাহিনীর প্রধান, অন্যান্য প্রাদেশিক কর্মচারীর পরিচালক ছিলেন। পরগনার শাসক ছিলেন সিকদার। তিনি সাধারণ প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাকে আমিন, হোতাদার প্রভৃতিরা সাহায্য করতেন। তিনি আয় ব্যয়ের হিসাবও সংরক্ষণ করতেন। বিতিক্তি ছিলেন লেখক বা কেরানি। বড় বড় শহরে কোতোয়াল নামক পুলিশ প্রধান নিযুক্ত থাকতেন। তিনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিযুক্ত থাকতেন। মুঘল আমলে গ্রামগুলো ছিল স্বয়ং সম্পূর্ণ স্বায়ত্ত শাসিত। পঞ্চায়েতের মাধ্যমে তারা নিজেদের সমস্যার সমাধান করতেন। প্রাথমিক শিক্ষা, সাধারণ চিকিৎসা, উন্নয়নমূলক কার্য প্রভৃতি কাজ পঞ্চায়েতের দ্বারা সম্পন্ন হতো। 2 জন প্রহরী, 1 জন পুরোহিত, 1 জন শিক্ষক, 1 জন গণক, 1 জন তাঁতিত, 1 জন চিকিৎসক, 1 জন পাটোয়ারি বা হিসাবরক্ষক ইত্যাদি নিয়ে পঞ্চায়েত গঠিত হতো। সম্রাট আকবরের 15টি সভা ছিল, তবে অর্থাৎ আজমির, এই সভাগুলি ছিল আজমির, বেরার, অযোধ্যা, এলাহাবাদ, আগ্রা, কাবুল, বাংলা, মালব, মুলতান, আহমদাবাদ, লাহোর, দিল্লি, আহমদনগর, খানদেশ এবং বিহার। এগুলোকে একটি বাক্যে আবে, অয়ে, আকাবা, মামু, আলা, দিয়া, খাবি, এই 15টি প্রদেশের প্রথম অক্ষর নিয়ে এই লাইনটি গঠিত। আমরা একটি দরবার কক্ষের চিত্র দেখছি মুঘল আমলের।
প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব শের শাহের শাসন ব্যবস্থা। আমরা জানি যে মুঘল শাসন আমলের মাঝখানে শের শাহের শাসন ব্যবস্থা বা শের শাহের শাসন আমল। মুঘল রাজত্বের অন্তর্বর্তীকালীন আফগান সুর বংশের প্রতিষ্ঠাতা কৃতি শাসক হিসেবে শের শাহ অসামান্য কৃতিত্ব রেখে গেছেন, যেটা আমরা তার রাজনৈতিক ইতিহাস পড়তে গিয়ে দেখেছি। ঐতিহাসিকদের মতে আকবর অপেক্ষা শের শাহের প্রশাসনিক মেধা অধিক ছিল। তিনি যদি অধিককাল শাসন করবার সময় পেতেন তাহলে হয়তোবা মুঘলদের পুনরুত্থান ঘটত না। মাত্র তিনি 5 বছর শাসন করে ইন্তেকাল করেন। এই জন্য মুঘলরা হয়তোবা আবারও ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে। শাসন ব্যাপারে ব্রিটিশ সরকারও তার মতো মেধার পরিচয় দিতে পারেন নাই। তার শাসন ব্যবস্থা ছিল এক নায়কত্ব ভিত্তিক। প্রশাসনের সর্বস্তরে তিনি জনহিতকর সংস্কার প্রবর্তন করেন। তার কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে বলা যায়, শাসন ব্যবস্থা সুবিধার জন্য শের শাহ কেন্দ্রীয় সরকারকে মোট 4টি প্রধান দপ্তরে বিভক্ত করেন। উক্ত দপ্তরের প্রধান হিসেবে তিনি উচ্চপদস্থ অফিসার নিযুক্ত করেন, কিন্তু তাদের স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা ছিল না। স্বয়ং শের শাহের আদেশ নিষেধ মতো তারা দায়িত্ব পালন করতেন। 4টি দপ্তর হলো দেওয়ানি উজারাত, এই বিভাগের প্রধান ছিল উজির, তিনি রাজস্ব বিভাগেরও প্রধান ছিলেন। এই বিভাগের দায়িত্ব ছিল সাম্রাজ্যের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করা। শের শাহ প্রতিদিন হিসাব তদারক করতেন। দ্বিতীয়ত দেওয়ানি আরজ, এটা ছিল সামরিক বিভাগ। এই বিভাগের প্রধানকে আরজি মামালিক বলা হতো। তিনি সামরিক বিভাগের প্রধান ছিলেন, কিন্তু তিনি সামরিক বিভাগের প্রধান ছিলেন না, কিন্তু তিনি সৈনিকদের নিযুক্তি, বেতন প্রদান, শৃঙ্খলা ইত্যাদি তথ্য ব্যবহার করতেন। সামরিক বিভাগের প্রধান শের শাহ ছিলেন স্বয়ং। শের শাহ মাঝে মাঝে তার কাজে হস্তক্ষেপ করতেন। দেওয়ানি রিসালাত, এই দপ্তর ছিল বৈদেশিক দপ্তর। মুঘল আমলে ধর্মীয় দপ্তরকে এই নামে অভিহিত করা হতো। এই দপ্তরের প্রধান বৈদেশিক মন্ত্রী হিসেবে আখ্যায়িত হতেন। তাকে মুতাসিবের কার্য সম্পাদন করতে হতো। এরপরে দেওয়ানি ইনসা, এটা ছিল সাম্রাজ্যের যোগাযোগ দপ্তর। এই বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শাহী ফরমান মুসাবিদা যথাস্থানে প্রেরণ করতেন। তিনি প্রাদেশিক শাসক অন্যান্য উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে পত্র বিনিময় করতেন। অন্যান্য দপ্তর সম্পর্কে বলা যায়, রাজদরবারে ও রাজ পরিবারের সমুদয় বিষয় তদারকের জন্য যে বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল তা খান-ই সামান নামে পরিচিত। এছাড়া দেওয়ানি কাজা বা বিচার বিভাগ, দেওয়ানি ওয়ারিদ বা তথ্য সরবরাহ দপ্তর, যার প্রধান ছিলেন ওয়ারিদি মামালিক উল্লেখযোগ্য ছিল। কাজিল কুজ্জাত বা প্রধান কাজী কেন্দ্রীয় বিচার বিভাগের প্রধান ছিলেন। তিনি প্রাদেশিক কাজীদের কার্যাবলী তদারক করতেন। তার প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে বলা যায়, শাসন ব্যবস্থার সুবিধার্থে শের শাহ তার সাম্রাজ্যকে 47টি সরকার এবং 1,13,000 পরগনায় বিভক্ত করেন। সিদ্দারান বা প্রধান সিদ্দার বা মুন্সিফান বা প্রধান মুন্সিফ নাম দুজন উচ্চপদস্থ অফিসার সরকারের কার্যাবলী সম্পন্ন করতেন। প্রধান সিদ্দারের নিয়ন্ত্রণে কিছু সৈন্য থাকত, যা দ্বারা তিনি বিভিন্ন বিদ্রোহ বা আইন শৃঙ্খলা রক্ষা করতেন। প্রধান মুন্সিফ কাজের দায়িত্ব পালন করতেন। কতিপয় পরগনা সমন্বয়ে একটি সরকার গঠিত হতো। শের শাহ প্রত্যেক পরগনা শাসনের জন্য একজন করে সিদ্দার, একজন করে আমিন বা কোষাধ্যক্ষ বা 2 জন কারকুন, একজন ফার্সি ভাষায় এবং অন্যজন হিন্দি ভাষায় পারদর্শী কেরানি নিযুক্ত করতেন। শের শাহ গ্রামগুলোকে স্বায়ত্ত শাসন প্রদান করেন। প্রত্যেক গ্রামে বয়োজ্যেষ্ঠদের নিয়ে পঞ্চায়েত গঠিত ছিল। এছাড়া গ্রামে একজন করে মুকদ্দম বা রাজস্ব আদায়কারী কর্মচারী নিযুক্ত ছিল। পাটোয়ারি বা জমির হিসাব রক্ষাকারী, চৌধুরী, গ্রামীণ চৌকিদার নিযুক্ত করা হতো। এ সময় শের শাহ সকল কর্মচারীর মাধ্যমে গ্রামের সাথে যোগসূত্র রক্ষা করে চলতেন। শের শাহ সকল কর্মচারীর মাধ্যমে গ্রামের সাথে যোগসূত্র রক্ষা করতেন। শের শাহ সর্বপ্রথম কর্মচারীদের দুর্নীতি রোধে 2 থেকে 3 বছর পর পর বদলি ব্যবস্থা প্রবর্তন করেন। তার রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বলা যায়, শের শাহ আমলে সরকারের প্রধান আয়ের উৎস ছিল জাকাত, জিজিয়া, খারাজ, খুমস, উসুর, ওয়ারিসবিহীন সম্পত্তি, লবণ কর, উপঢৌকন, আবকারি ইত্যাদি ইত্যাদি। ভূমি রাজস্ব সম্পর্কে বলা যায়, দিল্লির সিংহাসনে আরোহণ করেই শের শাহ ভূমি রাজস্বের উন্নয়নের উদ্দেশ্যে একই পরিমাণ ভূমি
জরিপের ব্যবস্থা করেন, একই পরিমাপে ভূমি জরিপের ব্যবস্থা করেন। এর দ্বারা প্রকৃত আবাদি জমির পরিমাণ স্থির করা হয়। আবাদি জমিকে তার উৎপাদন ক্ষমতা 3.5 শ্রেণীতে বিভক্ত করা হয়। পরে এর উৎপাদনের গড় নির্ণয় করে উৎপাদিত ফসলের 1/3 রাজস্ব হিসেবে ধার্য করা হয়। ভূমিতে কৃষকের দায়িত্ব অর্পণ করে এবং নির্ধারিত ভূমি রাজস্ব উল্লেখ করে সরকার কৃষককে পাট্টা প্রদান করত। অপরপক্ষে কৃষক নির্দিষ্ট হারে রাজস্ব প্রদানে স্বীকৃতি হয়ে সরকারকে কবুলিয়ত বা চুক্তিপত্র প্রদান করত। অর্থাৎ পাট্টা দ্বারা ভূমিতে কৃষকের অধিকার এবং সত্ত্ব প্রতিষ্ঠিত হয় এবং কবুলিয়ত দ্বারা সরকারের রাজস্ব আদায়ের অধিকার স্বীকৃত হয়। উভয় দলিলে প্রজাকে বরাদ্দকৃত জমির দাগ ও পরিমাণ উল্লেখ করে দেওয়া হতো। এ প্রথা সম্রাট আকবরও প্রতিষ্ঠা করেন। অতিবৃষ্টি অনাবৃষ্টিতে ফসল না হলে সে বছর রাজস্ব মাফ করে দেওয়া হতো। শুল্ক মুদ্রানীতি সম্পর্কে বলা যায়, পূর্বে বিভিন্ন ধরনের মুদ্রা সমূহ বিধিসম্মতভাবে চালু থাকলেও শেরশাহ পুরাতন মুদ্রা অরাজকতা নিরসনের জন্য অচল ঘোষণা করেন। অতঃপর রাজকোষের সুবিধার জন্য প্রচুর পরিমাণে রৌপ্য মুদ্রা প্রস্তুত করেন। তিনি তাম্র মুদ্রা প্রচলন করেন। রৌপ্য মুদ্রাকে দাম বলা হতো। রৌপ্য তাম্র মুদ্রার অনুপাত ছিল 64:1। শেরশাহের এই রৌপ্য মুদ্রা 1947 সাল পর্যন্ত চালু ছিল। শিক্ষার্থীরা, আমরা শেরশাহের একটি চিত্রের স্লাইডে দেখছি। আজকের এই পত্রের এবং এই পত্রের শেষ আলোচনা এ পর্যন্তই ছিল। ধন্যবাদের পালা। তবে ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলছি, তোমরা যেখানে যেভাবে অবস্থান করছো ভালো থাকো, বাড়িতে থাকো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে উন্নত মানের মাস্ক ব্যবহার করে বাইরে যাবা। ইতিমধ্যে যারা প্রাণঘাতী কোভিড-19 করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে, আমরা সবাই তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই কোভিড-19 আক্রান্ত হয়ে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করি। সেই সাথে কামনা করি আল্লাহ যেন বাংলাদেশ ও গোটা বিশ্ববাসীকে করোনার বিপর্যয় থেকে অচিরেই মুক্তি দেন। I wish Allah to save the whole world, including Bangladesh, from this catastrophe soon. Thanks everyone. See you soon, inshallah.